পৃথিবীতে প্রত্যেকটি জিনিসের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। একটি জিনিসের সঙ্গে অপর একটি জিনিসের সংঘর্ষ বেঁধে নতুন একটি জিনিস প্রতিনিয়ত তৈরি হয়ে চলেছে, এবং এটি শুধুমাত্র আজকের থেকে শুরু হয়েছে এমনটা নয়, এটা একদিনে সম্ভব নয়, এটা প্রতিনিয়ত গ্র্যাজুয়ালি স্লোলি চেঞ্জ হতে 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 নতুন কিছুর আবিষ্কার। আবার এই যে নতুন কিছুকে খণ্ডন করে আবার আরেকটি নতুন আসবে, তখন এই যে নতুনটা ছিল সেটা পুরানো হয়ে আবার একটা নতুন কিছুর উদ্ভাবন হবে বা হয়ে চলবে। এটাই দ্বন্দ্ব। তো গিয়র্গ উইলহেম ফ্রেডরিক হেগেল এইভাবেই দ্বন্দ্বমূলক ভাববাদকে ব্যাখ্যা করেছেন। যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই তাহলে বলতে পারি, পুরনো যদি আমি ফোনের কথা এক্সাম্পল দিই, ফোনকে যদি বলি তাহলে এটা বলা চলে যে আগেকার দিনের যে টেলিফোন ছিল সেই টেলিফোন এখন প্রায় কেউ ব্যবহার করে না বললেই চলে। সেই টেলিফোনের পরিবর্তে যখন কিপ্যাড ফোন এলো, তখন এই যে টেলিফোনটার যে বিশেষত্ব ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এবং কিপ্যাড ফোনের যে চাহিদা, যে বিশেষত্ব, সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। আবার যখন এই কিপ্যাড ফোনকে সমালোচনা করে যখন স্মার্টফোন আসতে থাকে, অ্যান্ড্রয়েড ফোন আসতে থাকে, তখন এই কিপ্যাড ফোনের চাহিদাটা আস্তে আস্তে দূরে চলে যায়। এখন প্রায় প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোনই ইউজ করে। তো এটা দ্বন্দ্বের মাধ্যমে একটা সৃষ্টি জিনিস। আবার অ্যান্ড্রয়েডের থেকে বড় কিছু আসলে তখন তো সেটাই তখন নতুন হবে, আবার এটা পুরনো হয়ে যাবে। তো গিয়র্গ উইলহেম ফ্রেডরিক হেগেল, যিনি একজন জার্মান ভাববাদী ছিলেন, তো তিনি এইভাবে ব্যাখ্যা করেছিলেন দ্বন্দ্বমূলক ভাববাদকে। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন জার্মানির স্টুটগার্ট শহরে। তিনি ছিলেন ভাববাদী দর্শনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। ডায়ালেকটিক্যাল আইডিয়ালিজমের যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানতে চাই, হেগেল কিভাবে এগুলো নিয়েছেন নিজের তত্ত্বে, সেটা যে এটি এসেছিল ডায়ালগের মাধ্যমে, যেটি সক্রেটিস আবিষ্কার করেছিলেন। আবিষ্কার বলা চলে না, তখনকার দিনে যেটা হতো গ্রিসে, যেটা প্লেটো তুলে ধরেছিলেন, সক্রেটিসের প্রত্যেকটি ডায়ালগের ফর্ম যেটা প্লেটো তুলে ধরেছিলেন। তো সক্রেটিস এমন একজন মানুষ ছিলেন যিনি ডায়ালগের মাধ্যমে কিভাবে সঠিক সত্যে উপনীত হওয়া যায় সেই বিষয়ে আসলে সবাইকে কোশ্চেন করতেন। যদি উদাহরণ দিয়ে বলি, জাস্টিস ন্যায়, এইটাকে যদি আমার কাছে এই জাস্টিস ন্যায়ের একটা যদি বক্তব্য হয়, তাহলে আমার পাশের ব্যক্তিটির কাছে ন্যায়ের ধারণা অন্য হতে পারে। তো এই যে দুটি ধারণা, আমার ধারণা আর আমার পাশের ব্যক্তিটির ধারণার মধ্যে থেকে আর একটা যদি নতুন বক্তব্য উঠে আসে ন্যায় সম্পর্কে, তাহলে সেটা ডায়ালেকটিক্সের সেই ট্রানজিশন ফর্ম, সিনথেসিস ফর্ম। তো এইভাবে আস্তে আস্তে দ্বন্দ্বের মাধ্যমে এই যে দুটো ধারণার পরবর্তীতে যখন আরেকটা, এই দুটো ধারণার মধ্য দিয়ে যখন আরেকটা নতুন ধারণার জন্ম হয়, সেটাকেই আসলে ডায়ালেকটিক্স বলা হয়। এবং এইভাবে সক্রেটিস যেহেতু ডায়ালগের মাধ্যমে কথোপকথনের মাধ্যমে এইগুলো বলার বা বোঝানোর চেষ্টা করেছিলেন, তো সেইভাবে এটা উঠে এসছে। তো হেগেল ডায়ালেকটিক্যাল আইডিয়ালিজমকে আরো বিস্তৃতভাবে আলোচনা করেছেন। এখানে বলে রাখা ভালো যে হেগেল অনেক দার্শনিকের দ্বারাই প্রভাবিত হয়েছিলেন, তেমন ইমানুয়েল কান্টের দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। ইমানুয়েল কান্ট মনে করেন যে আমরা যে জগৎটাকে দেখছি বা অনুভব করছি সেটা শুধুমাত্র আমাদের একটা ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতি। তো হেগেল এখানে মনে করেন যে এটা ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতির বাইরে গিয়েও অনেক কিছু, এটা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আসে। আমরা এখানে শুধুমাত্র যুক্তি এবং তর্কের মাধ্যমেই একটা সত্যি, একটা জ্ঞানে উপনীত হতে পারি। হেগেলের একটা কনসেপ্ট আছে যেটা তিনি কান্টের থেকেই নিয়েছিলেন, আবার নিজেও কিছু অ্যাড করেছিলেন। তো প্রথম কনসেপ্টটা সেই থিংস ইন ইটসেলফ, আমার নিজের কোনো বক্তব্য বা কোনো বস্তু সম্পর্কে কি ধারণা। যদি আমি প্রথমেই উদাহরণ দিয়েছিলাম জাস্টিসের, ন্যায়ের, তো ন্যায় সম্পর্কে আমার কি ধারণা। ন্যায় সম্পর্কে যদি আমার ধারণা হয় আমার নিজের ন্যায় কল্যাণ সাধিত হোক রাষ্ট্রের দ্বারা, তাহলে আমার এটা থিংস ইন ইটসেলফ, আমার নিজের বস্তু সত্তাটাকে চিনছি, আমি নিজের জন্য নিজেকে কিভাবে চিনছি। তারপরে থিংস ফর ইটসেলফ, আমি যখন এটা কমিউনিটি লেভেলে গিয়ে জিজ্ঞেস করছি যে তাদের মতে ন্যায় কি, তারা অবশ্যই বলবে যে তাদের কমিউনিটির যাতে কল্যাণ সাধিত হয় সেই দিকেই নজর রাখা।
সেটা হচ্ছে যাতে সরকার দ্বারা তাদের পুরো কমিউনিটির কল্যাণ সাধিত হয় সেটার দিকে নজর রাখা, এটা বললাম। সেটা হচ্ছে থিংস ফর ইটসেলফ। তারপরে আমি যখন আমার নিজের বক্তব্য কোনো বিষয় সম্পর্কে এবং অন্যের বক্তব্য মানে কমিউনিটি লেভেলের বক্তব্য, এই দুটোর সঙ্গে একটা সামঞ্জস্য করছি এবং আমার একটা নতুন ন্যায় সম্পর্কে একটা নতুন ধারণা আসছে, এটা শুধুমাত্র আমি এক্সাম্পল দিলাম, তখন এই যে ধারণাটা আসছে এই দুটোকে মিলিয়ে মিশিয়ে সেটাকে হচ্ছে হেগেল বলছেন পরম জ্ঞান। তো এইভাবেই হচ্ছে প্রত্যেকটা জিনিস দ্বন্দ্বের মাধ্যমে হচ্ছে আস্তে আস্তে নতুন কিছুর ট্রানজিশন হচ্ছে। শুধুমাত্র ইট কাঠ খড় পাথর এইগুলো হচ্ছে দ্বন্দ্বের মাধ্যমে উন্নীত হয়ে নতুন কিছুর উদ্ভব হচ্ছে এমনটা নয়। মানুষের চিন্তা ভাবনা, মানুষের যা কিছু মানুষ ভেবে চলেছে আজীবন কাল থেকে, সেটা তাদের র্যাশনাল থিঙ্কিং দিয়ে, তাদের যুক্তি বুদ্ধি দিয়ে প্রতিনিয়ত পরিবর্তন হতেই থাকছে। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটি করলাম তাতে একটা ধারণাও জন্মে যাওয়ার কথা যে হচ্ছে কিভাবে একটি জিনিসের সঙ্গে অপর একটি জিনিসের দ্বন্দ্ব বেঁধে একটা নতুন উদ্ভাবন বা নতুন সৃষ্টি বা নতুন ধারণা মানুষের মধ্যে জন্মায়। আবার ওই যে নতুন ধারণা যেটা লজিকের মাধ্যমে ফের যুক্তি দিয়ে একটা চেঞ্জ করা যায় এবং তখন সেইটি নতুন হবে, আবার এটি পুরনো হয়ে যাবে। তো এইভাবে যে প্রতিনিয়ত পরিবর্তন, যেটাকে থিসিস এবং অ্যান্টিথিসিস, এবং এই যে থিসিস এবং অ্যান্টিথিসিসের মধ্যে দ্বন্দ্ব বেঁধে একটা সিনথেসিস গঠন করা, সেটা হেগেলের ডায়ালেকটিক্যাল আইডিয়ালিজমের মূল বক্তব্য। যেটা আগেই বলেছি যে তিনি সক্রেটিসের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি ওই যে মানে সক্রেটিস যেভাবে ডায়ালগের ফর্মে যেভাবে প্রত্যেকটি ধারণার পুনর্ব্যাখ্যা করে করে একটা আলাদা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সবাইকে বলেছিলেন, সেইভাবে হচ্ছে হেগেলও এই ধারণার মানে প্রতিনিয়ত সবকিছুর মধ্যে যে দ্বন্দ্ব বেঁধে চলে বা বেঁধে চলেছে সেইটার উপরেই হচ্ছে বেশি জোর দেন। তো এবার থিসিসের কথা বলি, যদি ফ্যামিলির কথা বলি, এখানে হচ্ছে থিসিসটা হচ্ছে ফ্যামিলি মানে হচ্ছে ফ্যামিলি মানুষের যে বেসিক নিডসগুলো পূরণ করে, সেটা হচ্ছে ফ্যামিলি। আত্মীয় স্বজনে পরিপূর্ণ থাকে, বাচ্চা কাচ্চা মা বাবা প্রত্যেকজনই থাকে। তো এই যে ফ্যামিলি যখন ব্যক্তি বিশেষের যে ক্রাইটেরিয়াগুলো আছে, তাদের যে কাজের চাহিদা আছে বা স্বাস্থ্য সম্পর্কে যে সুরক্ষা তাদের লাগবে, সেটা যখন করতে এই ফ্যামিলি নিজে করতে পারছে না, তখন গড়ে ওঠে কি সিভিল সোসাইটি। এই সিভিল সোসাইটির প্রত্যেকটি ইনস্টিটিউশন, প্রত্যেকটি প্রতিষ্ঠান ব্যক্তির বিকাশ ঘটাতে সাহায্য করে। এবং যখন এই যে ফ্যামিলির যে সমস্ত ব্যক্তির ক্রাইটেরিয়া থাকে এডুকেশন সিস্টেমে আসা বা চাকরি করা, তারা একটা সিভিল সোসাইটিতে গিয়ে একটা কম্পিটিটিভ লেভেলে চলে যায়, একটা কম্পিটিশনে আসে প্রত্যেকটি জায়গায়। কিন্তু সিভিল সোসাইটিকেই শুধুমাত্র হচ্ছে ব্যক্তিত্বের বিকাশে পূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এই সিভিল সোসাইটিকে কে পরিচালনা করবে? তো যখন সিভিল সোসাইটি নিজে এই সমস্ত ক্ষমতার অধিকারী হয়, কিন্তু ব্যক্তির যে পূর্ণাঙ্গ বিকাশ আছে সেটা তার দ্বারা করা সম্ভব নয়, মানে সিভিল সোসাইটির দ্বারা করা সম্ভব নয়, তখন ফ্যামিলি এবং সিভিল সোসাইটির মধ্যে একটা কন্ট্রাডিকশন হয়, একটা দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বের মাধ্যমে কি তৈরি হয়? স্টেট মানুষকে নিরাপত্তা দেয়, স্টেট এই প্রত্যেকটি প্রতিষ্ঠানকে পরিচালনা করে, প্রত্যেককে সোভারেন রাখে এবং কি করে ব্যক্তির যে পূর্ণাঙ্গ বিকাশ আছে সেটাকে ঘটাতে সাহায্য করে। ব্যক্তির মধ্যে কম্পিটিশন জায়গায় প্রত্যেকে যাতে হচ্ছে নিজ নিজ জায়গায় নিজের যোগ্যতায় নিজের পথ প্রশস্ত করতে পারে, নিজেকে ডেজিগনেটেড পার্সোনালিটি গড়ে তুলতে পারে, তো সেইভাবে হচ্ছে স্টেট তৈরি হচ্ছে। তো এই যে দ্বন্দ্বটা, এটা ফ্যামিলি এবং সিভিল সোসাইটির মধ্যে দ্বন্দ্ব হওয়ার মাধ্যমে একটা স্টেট তৈরি হচ্ছে যে ব্যক্তির পূর্ণাঙ্গ বিকাশ সাধন করতে পারে। তো হেগেল মানে গিয়র্গ উইলহেম ফ্রেডরিক হেগেল ডায়ালেকটিক্যাল আইডিয়ালিজমকে এইভাবে ব্যাখ্যা করেছেন।